চশমাটি ভাঙা যে চশমাটি ছিল সেটা অভয়ার মাথার পিছনে খুব সাজানো গোছানো ভাবে রাখা ছিল। এই কাজটা নাকি তদানীন্তন যে অধ্যক্ষ ছিল সন্দীপ ঘোষই নাকি এটা করতে বলেছে সিবিআই সন্দেহের তালিকায় থাকা এক ডাক্তারকে। সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিল জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার থেকে তারা আবার সম্পূর্ণ কর্মবিরতিতে ধরে নকশালদের খুঁজতে কলকাতা হাওড়া সব 12টি জায়গায় এনআইএ মানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি মমতা ব্যানার্জি নিজেও ঢাক বাজাতে দেখা গেছে। তিনি ওখানে উপস্থিত ছিলেন। তার কথা ছিল কালকে তিনি উদ্বোধন করবেন, কিন্তু তো সবাইকে শুভ মহালয়া। আজকে 3রা অক্টোবর, শুধু মহালয় না, যে গান্ধী জয়ন্তীও। তো শুরু করা যাক আজকে সকালে খবরের কাগজে কি আছে সেটা পড়া। আজকের পেপারেও ভর্তি অ্যাড, অনেক পেপারে মানে কাগজ সংখ্যা অনেক, কিন্তু বেশিটাই অ্যাডে ভর্তি। তো দেখা যাক আজকে সকালে খবরে কি আছে। আজ মহালয়া, মমতার অঞ্জলিতে সূচনা পুজোর। কাল মানে মঙ্গলবার দিন মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন শ্রীভূমির পুজো মণ্ডপে। সেখানে তিনি উপস্থিত হওয়ায় নানান রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ঢাক বাজাচ্ছিল, সেখানে মমতা ব্যানার্জি নিজেও ঢাক বাজাতে দেখা গেছে। তিনি ওখানে উপস্থিত ছিলেন। তার কথা ছিল কালকে তিনি উদ্বোধন করবেন, কিন্তু মমতা ব্যানার্জি সেখান থেকে বলেন যে এখনো দেবীপক্ষ হয়নি, পিতৃপক্ষ চলছে, সুতরাং তিনি উদ্বোধন করবেন না। সুতরাং আজকে সেই উদ্বোধন করবে। তার সাথে সেখানে উপস্থিত ছিল শ্রীভূমির কর্ণধার ও দমকল মন্ত্রী সৃজিত বসু। তো সৃজিত বসু জানিয়ে দিয়েছেন যে কালকে সন্ধ্যা মানে কালকে মানে এখানে লেখা আছে কালকে মানে আজকে সন্ধ্যা থেকে এই মণ্ডপ খুলে যাবে দর্শনার্থীদের জন্য। মৃত্যুর পর সেমিনার রুমে অভয়ার মাথার কাছে সাজিয়ে রাখা হয় চশমা। আরজিকর কাণ্ডে তরুণী ডাক্তারের যে খুন ও ধর্ষণ হয়েছে তার ঘটনাস্থল কি আসলে সেমিনার হল, সেটা নিয়ে প্রথম থেকেই ভাবাচ্ছিল সিবিআইকে। এবার একটা নতুন বিতর্কের জন্ম দিল হচ্ছে কি অভয়ার চশমা। কারণ সেখানে অভয়ার চশমাটি ভাঙা যে চশমাটি ছিল সেটা অভয়ার মাথার পিছনে খুব সাজানো গোছানো ভাবে রাখা ছিল বলে এখানে সিবিআই জানিয়েছে। এই কাজটা নাকি তদানীন্তন যে অধ্যক্ষ ছিল সন্দীপ ঘোষই নাকি এটা করতে বলেছে সিবিআই সন্দেহের তালিকায় থাকা এক ডাক্তারকে। এটা তারা প্রমাণ পেয়েছে সিবিআই যে সন্দীপ ঘোষই সেই ডাক্তারকে বলেছে যে চশমাটা ওরকম ভাবে অভয়ার মাথার পিছনে রেখে দিতে। আর তাছাড়াও 9ই আগস্ট সন্দীপ ঘোষ ছাড়াও সিবিআই সন্দেহের তালিকায় থাকা 6 জন ডাক্তারের ফোন লিস্ট মানে তারা কার সঙ্গে কি কথা বলেছে সেই কলের অডিও ক্লিপ তারা চেয়ে পাঠিয়েছে মোবাইল পরিষেবা প্রদায়ী সংস্থার কাছে। তাছাড়াও সিবিআই জানতে চেয়েছে যে নির্যাতিতা লাস্ট কখন ইন্টারনেট ব্যবহার করেছে সেই ব্যাপারটাও সেম মোবাইল পরিষেবা প্রদায়ী যে সংস্থা তার কাছে জানতে চাওয়া হয়েছে। সোমবার দিন সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল সেই শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানতে চেয়েছে যে নির্যাতিতা তরুণী কি চশমা পরে ঘুমিয়েছিলেন। এখানে বলা হয়েছে যে জুনিয়র ডাক্তার সহ হাসপাতালের কর্মীদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জেনেছেন রোগী দেখতে হবে জানিয়ে অভয়াকে সেমিনার হলে ডেকে নিয়ে যায় এক মহিলা ডাক্তার। তখন তার চোখে চশমা ছিল। ওই তরুণী সংশ্লিষ্ট ঘরে যাওয়া মাত্রই কোনো একজন তার চশমায় আঘাত করেন, এতে তার চশমাটি ভেঙে যায়। এর পরবর্তী আঘাতে রক্ত বেরোতে থাকে তার চোখ থেকে। সিবিআই দাবি সন্দেহভাজনের তালিকাভুক্ত এক ডাক্তার ওই চশমাটি ভেঙেছিলেন। এরপর তাকে সেমিনার রুমে নিয়ে গিয়ে চশমাটি মাথার পিছনে রাখা হয়েছিল বলে সিবিআইকে জানিয়েছেন এক ডাক্তার। যে 5 জন সন্দেহভাজনের নাম পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে আরও জোরালো তথ্য প্রমাণ জোগাড়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। সুপ্রিম কোর্টকে বুড়ো আঙ্গুল জুনিয়র ডাক্তারদের, ফের শুরু পূর্ণ কর্মবিরতি। প্রথমে সুপ্রিম কোর্ট আবেদন করেছিল, তারপরে নির্দেশ দিয়েছিল জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার জন্য, কিন্তু সেই নির্দেশ প্রথমে মানেনি জুনিয়র ডাক্তাররা। তারপর যখন রাজ্য সরকার তাদের দাবিগুলো মেনে নিল তারপরে তারা আংশিকভাবে জুনিয়র ডাক্তাররা আংশিকভাবে তাদের কাজে ফেরে, কিন্তু তারা পুরোপুরি ফেরেনি। জরুরিকালীন পরিষেবাগুলো দিয়ে তারা ফিরেছিলেন। কিন্তু সোমবার দিন যে শুনানি হলো, 4র্থ দফার যে শুনানি হলো আরজিকর কাণ্ডের, সেখানে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলে দিয়েছেন যে শুধু জরুরি পরিষেবা দিলেই হবে না। সেক্ষেত্রে তিনি বলে দিয়েছেন যে জুনিয়র ডাক্তারদের মানে যারা কর্মবিরতিতে আছেন সামিল আছেন তাদের আউটডোর পরিষেবাতেও যোগ দিতে হবে। কিন্তু সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিল জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার থেকে তারা আবার সম্পূর্ণ কর্মবিরতিতে নামলেন। আর সেখানে সবাই প্রশ্ন করছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ যেখানে সমস্ত মানুষের কাছে শিরোধার্য, সেখানে জুনিয়র ডাক্তাররা কিভাবে এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করছে সেটা তারা বুঝতে পারছেন না। তরুণ চিকিৎসকদের এমন সিদ্ধান্তকে চরম নিন্দা জানিয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সোমবার দিন রাত্রিবেলা প্রায় 8 ঘন্টা জেবি মিটিং হয় জুনিয়র ডাক্তারদের। সেই মিটিংয়ের পরেই মঙ্গলবার দিন সকালে আরজি করে প্রেস কনফারেন্স করে জুনিয়র ডাক্তাররা জানিয়ে যায় যে তারা সম্পূর্ণভাবে কর্মবিরতিতে যাচ্ছে এবং তারা তাদের যে 10 দফা আবার দাবি আছে সেই দাবিটাও
সবার সামনে রাখে। শহরে নকশালদের খোঁজে এনআইএ হানা, আরজিকর আন্দোলনে আড়ালে রাষ্ট্রদ্রোহিতা, তদন্ত আজাদি স্লোগান নিয়ে। এখানে বলছে যে শহুরে নকশালদের খুঁজতে কলকাতা, হাওড়া সহ 12টি জায়গায় এনআইএ মানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারা তাদের রাজ্যে যে টিম থাকে সেই টিমকে নিয়ে তল্লাশিতে বেরিয়েছিল মঙ্গলবার দিন সকালবেলা। মানে যে কাণ্ডটা হয়েছে কয়েকদিন আগে যাদবপুরে, তরুণীর বিচারের দাবির পিছনে একটা স্লোগান উঠেছিল যে কাশ্মীর মাঙ্গে আজাদি। এই বিচ্ছিন্নতাবাদী স্লোগান কেন করা হয়েছে সেটার জন্যই এরা মূলত এই তল্লাশিতে বেরিয়েছে। ইতিমধ্যেই যাদবপুরের 2 প্রাক্তনী সহ 16-17 জনের একটা নাম পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। দিন এনআইএ অভিযান করেছে কলকাতার নেতাজিনগর, সরসুনা, তারপরে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি, দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা, হাওড়ার চ্যাটার্জিহাটের কেদার ভট্টাচার্য লেন, নদিয়ার মদনপুর ও পশ্চিম বর্ধমানের কুলটিতে। আর এখানে তারা পেয়েছে হচ্ছে গিয়ে নথিপত্র, হার্ড ডিস্ক, তারপরে মাওবাদীদের মধ্যে চালাচালি করা চিঠিপত্র, এগুলো তারা ওখান থেকে বাজেয়াপ্ত করেছে। হ্যাকারদের দখলে রাজ চক্রবর্তীর 3টি ফেসবুক অ্যাকাউন্ট। রাজ চক্রবর্তী মানে যে সিনেমা পরিচালনা করে এবং টিএমসির এমএলএও বলা চলে, তো তার 3টে অ্যাকাউন্ট ফেসবুকের, তার নিজস্ব অ্যাকাউন্ট, তার ফেসবুক পেজ এবং তার যে প্রযোজনা সংস্থা আছে সেই সংস্থার তিনটে অ্যাকাউন্টই হ্যাক হয়ে গেছে। এবার কী কারণে হ্যাক হয়েছে বা কী বৃত্তান্ত সেটা রাজ চক্রবর্তী বলতে পারছে না। রাজ চক্রবর্তী বলছে যে আমি এই অ্যাকাউন্টগুলো হ্যান্ডেল করি না, সেটা অন্য টিম আছে তার, সে হ্যান্ডেল করে। তো এখন তারা সাইবার সেলে জানিয়েছে, এবার এর পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা হলে তিনি জানাবেন। পুজোয় পেট্রোপোলে 4 দিন বাণিজ্য বন্ধ। 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত পুজোর এই 4 দিন পেট্রোপোল সীমান্ত দিয়ে কোনো রকমের বাণিজ্য হবে না, অর্থাৎ কোনো ট্রাক এদিক থেকে ওদিক বা ওদিক থেকে এদিকে আসবে না। কিন্তু যারা যাত্রী আছে তারা এদিক থেকে ওদিক যাতায়াত করতে পারবে। এক্ষেত্রে শুধু পুজোর জন্যই এই রপ্তানি বা আমদানি ব্যাপারটা মানে ব্যবসাটা বন্ধ রাখছে 2 দেশের সরকার। অসাবধানে নিজের রিভলভার থেকেই পায়ে গুলি, জখম অভিনেতা গোবিন্দ। কাল সকালবেলা গোবিন্দ পায়ে গুলি খেয়েছেন, তা সেই গুলিটি চলে এসেছে তার নিজস্ব লাইসেন্সপ্রাপ্ত রিভলভার থেকে। এখানে বলা হয়েছে যে অসাবধানতার বসে তার হাত থেকে তার সেই রিভলভারটি পড়ে যায়, আর পড়ে যাওয়ার পরই সেখান থেকে গুলিটি ছুটে তার পায়ে লাগে। আর তার নাকি যে সেদিন কলকাতায় মানে কালকে কলকাতায় আসার কথা ছিল কোনো একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, কিন্তু তিনি এখন সেটা পারবেন না। তিনি এখন হসপিটালে ভর্তি আছেন। তাকে অস্ত্রোপচার করে ডাক্তাররা গুলিটা বার করে নিয়েছে। তিনি এখন বিপদসীমার বাইরে আছে। টিম ইন্ডিয়ার আগ্রাসনে দুর্মুষ বাংলাদেশ, আকাশের প্রশংসায় ক্যাপ্টেন রোহিত। তো এই ছিল আজকের খবর। আর যে খবরটা এখানে দেয়নি, যেটা কালকে রাত্রিবেলা অনেক রাত্রে হয়েছে, সেটা আমি আপলোড করেছিলাম কালকে। সামান্য যা ভিডিও ছিল সেগুলো একটা জুড়ে ভিডিওটা করে দিয়েছি। সেটা হচ্ছে গিয়ে কালকে রাত্রে ইরান ইসরায়েলের উপর অ্যাটাক করেছে। প্রায় 200-র বেশি ব্যালিস্টিক মিসাইল যেটা আছে সেই মিসাইল ইরান ইসরায়েলের উপর ছেড়েছে। আর সেই ভিডিও মানে মারাত্মক ভিডিও। ইভেন সেটা শুধু মিসাইলই ছাড়া না, যারা টেরারিস্টরাও ইসরায়েলের মধ্যে ঢুকে এলোপাতারি গুলি চালাচ্ছে, মানুষদের মেরে ফেলছে। সে প্রচণ্ড বাজে ব্যাপার, প্রচণ্ড বাজে অবস্থা সেখানকার। তো সেটাই আমি কালকে রাত্রিবেলায় ছেড়েছিলাম। আজকের মতো খবর পড়া এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার এই খবর পড়া ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার এই ভিডিও দেখতে থাকো, আমার সাথে থাকো। দেখা হচ্ছে কালকে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। মহালয়া সবার ভালো কাটুক। শুভ মহালয়া। টাটা।